আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আরহাম একাডেমির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল মামুন, প্রফেশনাল স্পোকেন ইংলিশ সিরিজের আজকের প্রথম পর্বে। আজকে আমরা আমাদের কোর্সটি নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে। প্রফেশনাল স্পোকেন ইংলিশ কোর্সটা, এটা কেন প্রফেশনাল নাম দেওয়া হলো? কারণ হলো এই কোর্সটা তাদের জন্য যারা কর্মক্ষেত্রে অথবা পেশাগত দায়িত্বের কারণে ইংরেজি দক্ষ হতে চান, অর্থাৎ তাদের ইংরেজি প্রয়োজন। বিশেষ করে যারা আমরা আউটসোর্সিং ফ্রিল্যান্সিং এর জব করি, তাদের জন্য বিদেশি ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করা, তাদের সাথে যোগাযোগ করা, কাজের জন্য বিড করা, এই সমস্ত ক্ষেত্রগুলোতে ইংরেজিতে ভালো দক্ষ হওয়াটা খুবই জরুরি। আরেকটি জিনিস যেটা আমরা কর্পোরেট লেভেলে বা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোতে জব করি, সেই ক্ষেত্রগুলোতেও এখন যেহেতু বিশ্বায়নের এই যুগে আমরা পুরো পৃথিবীর সাথে তাল মিলিয়ে কাজ করছি, পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানির সাথে আমাদের কাজ করতে হচ্ছে। এক্সপোর্ট ইম্পোর্ট থেকে শুরু করে এখন আমাদের তথ্য আদান প্রদানের যে সুবিধা, বিশ্বায়নের যে সুবিধা আমরা এখন ভোগ করতেছি, সেই ক্ষেত্রে আমাদের অনেক বেশি বাইরের ক্লায়েন্টদের সাথে বা অন্যদের সাথে যোগাযোগ করতে হয়। সেক্ষেত্রে সবসময় যাদের ইংলিশে দক্ষতা বেশি, তাদের জন্য একটা এক্সট্রা সুবিধা থাকে। তাই আপনি যখন একটা ভালো লেভেলের কাজের জন্য চিন্তা করবেন, তখন সেখানে দেখবেন যে অবশ্যই লেখা আছে যে কমিউনিকেশন স্কিলটা ভালো হতে হবে। অর্থাৎ আপনি যেন গ্লোবাল এই সার্কামস্টেন্সে সবার সাথে যোগাযোগটা রক্ষা করতে পারেন, কমিউনিকেশন করতে পারেন। এটা একটা কোম্পানির জন্য খুব দরকার। আবার যারা আমরা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে চাই, বিভিন্ন দেশের উচ্চশিক্ষার যে সুযোগ সুবিধাগুলো আমরা গ্রহণ করতে চাই, আমাদের জন্য ইংরেজিতে দক্ষ হওয়াটা খুবই অপরিহার্য। সর্বোপরি আমি বলতে চাই, যদি আমরা কোনো বিষয়ে জানতে চাই, সেক্ষেত্রে অনলাইন থেকে, ইন্টারনেট থেকে, গুগল থেকে প্রচুর পরিমাণ রিসোর্স আমরা পাবো যে কোনো বিষয়ে, বাট ম্যাক্সিমাম রিসোর্সগুলোই ইংরেজিতে। তো ইংরেজিতে দক্ষ হওয়ার আসলে কোনো বিকল্প নেই, এটা আমরা আসলে উপলব্ধি করেছি। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের মনের মধ্যে অনেকগুলো সংশয় আছে। তার বিশেষ সংশয়গুলো আমি আলোচনা করার চেষ্টা করবো এবং তার সমাধান কি হতে পারে। সংশয়গুলোর প্রথম যেটা, যে আমি কি আসলে ইংরেজি শিখতে পারবো? ইংরেজি একটা দুরূহ, এটা কঠিন ব্যাপার, এটা কি আমার দ্বারা হবে? এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত, আমরা যেটা মনে করি, আমরা লম্বা একটা সময়, আমি একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে পার করে এসেছি, বছরের পর বছর আমি ইংরেজিতে অনেক মার্ক পরীক্ষায় ভালো রেজাল্ট করে এসেছি, বাট তারপরেও কমিউনিকেশনের ক্ষেত্রে বা ইংরেজি বলার ক্ষেত্রে আমার যে ভয়, আমার যে ভীতি আছে, এটার থেকে কি আমি বের হতে পারবো? আমার পক্ষে আদৌ কি সম্ভব ইংরেজিতে কথা বলা বা ইংরেজিতে কমিউনিকেশন করা? হ্যাঁ, আমি আপনাকে এই প্রশ্নগুলোর উত্তরে একটি প্রশ্ন করব। এই প্রশ্নের উত্তরের অ্যান্সারটা আমাকে দিতে হবে না, আপনি নিজেকেই দেন। যদি এই অ্যান্সারটা আপনার কাছে পজিটিভ মনে হয়, যে না হ্যাঁ এর অ্যান্সারটা পজিটিভ, হ্যাঁ আমি এটা আমার কাছে, হ্যাঁ এটা আমি পারি, তাহলে আমি বলবো যে আপনি ইংরেজিতেও খুবই সহজে এবং খুবই অল্প সময়ে, যদি আপনার মধ্যে তীব্র আগ্রহ থাকে আর ধারাবাহিকভাবে যদি কিছুটা সময় আপনি ব্যয় করেন, ইনশাআল্লাহ আপনি ইংরেজিতে দক্ষ হবেন। তো আসুন আমরা প্রথম নাম্বার প্রশ্নে আসি, যে আমি কি ইংরেজি শিখতে পারবো? এই প্রশ্নের উত্তরে আমি আপনাকে একটি প্রশ্ন করব, যে আপনি কি বাংলায় কথা বলতে পারেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আমি বলবো হ্যাঁ, আপনি ইংরেজিতে অবশ্যই কথা বলতে পারবেন। কেন? কারণ হলো বাংলা ভাষাটা তুলনামূলক অনেক ভাষার চেয়ে কঠিন। এর অনেকগুলো দিক আছে, আপনাকে একটু ব্যাখ্যা করলে জিনিসটা ক্লিয়ার হবে। যেমন দেখেন, বাংলা ভাষার বর্ণমালা প্রায় 50টি বা 49টি, যেটাই বলেন, দু একটি বাদ আর যোগ করে যে পর্যায়ে থাকুক, এটা পৃথিবীর অনেক ভাষার চেয়ে বেশি। ইংরেজিতে মাত্র 26টি বর্ণমালা, আরবিতে 29টি। সেক্ষেত্রে বাংলার বর্ণমালা অনেক বেশি। আবার সর্বনামের দিকে যদি যাই, আমরা ইংরেজিতে মোট সর্ববর্ণ আমরা পাচ্ছি, স্বরবর্ণ ইংরেজিতে মোট স্বরবর্ণ আমরা পাচ্ছি 5টি। স্বরবর্ণ অর্থাৎ যা দিয়ে আমরা আকার, ওকার, রস্যকার, উকারের কাজ করি, যাকে ইংরেজিতে ভাওয়েল বলে, বাংলায় আমরা স্বরবর্ণ বলি। আমাদের স্বরবর্ণ 11টি।
আ ই উ যার সংক্ষিপ্ত রূপগুলো আকার, উকার, ইকার, রস্যকার, দীর্ঘকার, রিকার। তো বাংলা ভাষায় এত কিছু হওয়ার পরেও, এত বেশি হওয়ার পরেও আমি বাংলা ভাষায় স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পেরেছি। কিন্তু এখানে একটা কি পয়েন্ট, একটা পয়েন্ট আছে গুরুত্বপূর্ণ, যেটা আমরা যদি বুঝি তাহলে সামনে আগানো সহজ হবে। দেখেন, আমি কিন্তু বাংলার আকার, উকার, রস্যকার এগুলো কিছু শেখা ছাড়াই ভাষা শিখে ফেলেছি। আপনি একটু তাকান আপনার ফ্যামিলির দিকে, আপনার ছোট বাচ্চা, আপনার আশেপাশে যারা বেড়ে উঠছে তাদের দিকে তাকান। 1 বছর বয়সে যখন অধিকাংশ বাচ্চা কিছু না কিছু কথা বলা শুরু করে, 2 বছর বয়সের মধ্যে আমার অভিজ্ঞতায় দেখা অধিকাংশ বাচ্চা বর্তমান, অতীত, ভবিষ্যৎ এই যে 3 কালের যে ব্যাপারগুলো সব ঠিক রেখেই মোটামুটি সুন্দর করে গোছানো ভাবেই কথা বলতে শিখে যায়। এই বাচ্চাটা কিন্তু কোনো বর্ণমালা চেনে না, কোনো গ্রামাটিক্যাল রুলস বা ব্যাকরণের কোনো ধারা, পদ, পদবী, প্রকার, প্রকরণ কিছুই, উপায়, উপকরণ কিছুই সে চেনে না। বাট সে কিন্তু কমিউনিকেশন করতে পারতেছে, যোগাযোগ করতে পারতেছে, কথা বলতে পারতেছে, তার মনের ভাবটা আপনার কাছে প্রকাশ করতে পারতেছে, তার কি দরকার সেটা সে প্রকাশ করতে পারতেছে। এই বাচ্চাটার সূচনার দিকে যদি আমরা একটু তাকাই, যে বাচ্চাটা ভাষাটা শিখলো কিভাবে, তাকে কি বলা হয়েছে যে তোমাকে এই বাংলা ভাষা শেখার জন্য একটা পদ্ধতিতে, একটা স্কুলে, একটা মেথডে ভর্তি করে দিব? না, এভাবে আসলে তাকে কখনোই সময় দেওয়া হয়নি। আর সেও সচেতনভাবে এটা শেখেনি। তার মধ্যে প্রচন্ড একটা জিজ্ঞাসা ছিল। সে তার চারদিকে, সব দিকে, কখনো ফ্যানের দিকে তাকাতো, কখনো দরজার দিকে তাকাতো, কখনো তার সামনে নতুন যায় আসুক সেটার দিকে তাকাতো। এমন ভাবে তার তাকানো দেখে আপনি বুঝছেন যে আচ্ছা, এই বাচ্চাটা বোধহয় এটা জানতে চাচ্ছে যে এটা কি। তখন আপনি কি বলেছেন যে বাবা বা মা, এটা হলো ফ্যান, এটা হলো হাত, এটা তোমার মাথা, এটা তোমার কপাল, এটা তোমার নাক। আবার তাকে জিজ্ঞেস করেছেন, এখনো সে বলা শেখে নাই, সে শুধু চোখের ভাষায় কথা বলছে। আচ্ছা, এটা কি, ওটা কি? তার তাকানো দেখে আপনি বলছেন ও সে প্রশ্ন করেছে বা সে জানতে চাচ্ছে এটা কি। আপনি যখন তাকে বলছেন এটা হলো মাথা, এটা হলো নাক, এটা হলো মুখ, হ্যাঁ, এটা কান, এই যে বারবার তাকে আপনি বলতেছেন, সেই শব্দগুলো কি করতেছে, তার মেমোরিতে জমা করতেছে। কিন্তু সে জানে না যে সে ভাষা শিখতেছে। তার একটা আগ্রহ যে আমি নতুন কিছু, আচ্ছা এই জিনিসটা কি, এই যে জানার যে তীব্র আগ্রহ, এটা সৃষ্টিগত, জন্মগত। সে এখান থেকে জিজ্ঞেস করতেছে আর সে সেখান থেকে আপনি অ্যান্সার দিচ্ছেন। তখনও সে বলা শেখে নাই, কিন্তু বোঝা শিখেছে এবং শব্দটা তার লাইব্রেরিতে জমা হচ্ছে। এখন যদি আপনি জিজ্ঞেস করেন, মা বলতো নাক কোনটা, সে এবার দেখাচ্ছে চোখ, আপনি বলতেছেন না এটা না, এটা ভুল হচ্ছে তার। তো আপনি যখন কারেকশন করে দিচ্ছেন, আপনি কিন্তু হাসছেন না, হাসছেন আনন্দে, সে শেখার চেষ্টা করতেছে, কিন্তু তাচ্ছিল্যের সাথে তাকে উপেক্ষা করছেন না। এটা হলো তার শেখার পথে একটা শক্তি বা সাহস যোগাচ্ছে। সে যখন এখান থেকে বুঝতে পারতেছে না তারা আমাকে হেল্প করছে, তারা আমাকে শেখানোর চেষ্টা করছে, সে তখন একসময় ঠিকই বলতে পারতেছে, দেখাতে পারতেছে, বলতে পারতেছে না, এখনো কথা হয়তো ক্লিয়ারলি ফোটেনি। তাকে বলছেন বলতো মাথা কোনটা, সে ভুলটা দেখাচ্ছে, আপনি সঠিক দেখায় দিচ্ছেন, এবার সে সঠিকটা দেখানো শুরু করেছে। আবার অনেক সময় এই শব্দটা সে বলার চেষ্টা করতেছে, শুনতেছে, বাট ঠিকভাবে না বলে অন্যরকম করে, একটু উল্টা করে বা একটু অস্পষ্ট করে বলতেছে। আমরা সেটাকেও অ্যাপ্রিসিয়েট করতেছি, গ্রহণ করতেছি, আনন্দের সাথে নিচ্ছি যে না, ও বলার চেষ্টা করে। ছোট বাচ্চা, ল ক্লিয়ার হয় না, র ক্লিয়ার হয় না, অনেকগুলো শব্দ অস্পষ্ট থাকে, তারপর আমরা বুঝে যাই। তো এটা কেন, যে তার চার সাইডের যে তার চতুষ্পার্শ্বের যে পরিবেশটা, তারা একটা অনুকূল, তার সাথে অনুরূপ একটা ব্যবহার করছেন, যে কারণে সে ইজিলি শেখার ক্ষেত্রে শক্তি পাচ্ছে, সাহস পাচ্ছে, উৎসাহ পাচ্ছে। এখনো বলা শেখেনি, কিন্তু তার লাইব্রেরি শব্দগুলো জমা হচ্ছে। তো একটা ছোট বাচ্চা যদি এই একটা ভাষাকে সুন্দরভাবে, তুলনামূলক একটা কঠিন ভাষা যদি শিখে ফেলতে পারে, আমি বছরের পর বছর অনার্স মাস্টার্স করার পরেও অনেকে আমি দেখেছি, আমার এক কাজিন, আমি যখন ইংরেজি বলা শুরু করলাম,
ইংরেজি চর্চা শুরু করলাম। আমার এক কাজিনকে দেখেছি, উনি তখন ঢাকা ইউনিভার্সিটির ইংলিশে ভর্তি হলেন। আমি চিন্তা করলাম যে ভালো একজন পার্টনার পেলাম, ছুটির দিনগুলোতে তার সাথে আমি ইংরেজিতে কথা বলতে পারবো। বাট আমি যখন তার সাথে ইংরেজিতে কথা বলার জন্য উৎসাহ নিয়ে আগাই, দেখলাম তার মধ্যে একটা জড়তা, একটা অস্বস্তি, একটা কেন যেন অভাব বোধ। আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনার সমস্যা কি, আপনি ইংলিশে পড়েন ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায়। সে বলছে দেখো ইংরেজি সাহিত্য আর ইংরেজি কথা বলা এক জিনিস না। তখন আমার মাথায় নক করলো, আসলে ব্যাপারটা কি একটু ভেবে দেখতে হবে। তো আমি তখন এটা নিয়ে আরেকটু চিন্তা করা শুরু করলাম, যে দেখলাম যে আমরা যারা মাদ্রাসায় পড়েছি অনেক আরবি আমি জানি, আরবি আমরা কোরআন পড়তেছি, হাদিস পড়তেছি, সেখান থেকে পড়ে অর্থ বুঝতেছি, বাট আরবিতে কথা বলতে আমাদের জড়তা কেন? যে আসলে কথা বলা যোগাযোগের জন্য, এটার জন্য আসলে একাডেমিক যে পদ্ধতির শিক্ষাদান পদ্ধতিটা, সেটা লিটারেচার বা ভাষা শিক্ষা দেওয়ার যে মানে সাহিত্য শিক্ষা দেওয়া যেটা, সেটা এবং কমিউনিকেশনের জন্য যে ভাষা, দুটো আসলে এক জিনিস নয়। আর দুটোর মধ্যে প্রথম যেটা দরকার সেটা বাদ দিয়ে দ্বিতীয়টা করার কারণে এটা আরো জটিল হচ্ছে। আমি একটু সহজ করার জন্য বলছি। ধরেন আপনি বাংলা সাহিত্যে পড়ছেন, আপনি কি বাংলা না শিখে বাংলা সাহিত্যে গেছেন? আমরা যারা বাঙালি, আমরা তো জন্মসূত্রেই বেড়ে ওঠার সাথে সাথে বাংলা শিখে গেছি। এখন আমি বাংলা সাহিত্য পড়ছি, সেটা মিনিংফুল, অর্থবহ, কারণ এখন আমার ভাষাটাকে আরো সুন্দর, আরো মার্জিত, আরো মানে সাহিত্য মণ্ডিত করে তুলতেছি, আমরা মানুষের কাছে আরো গ্রহণযোগ্য করে তুলছি। কিন্তু এটা যদি এমন হতো যে আমি বাংলা ভাষাটাই জানি না, আমি বাংলা সাহিত্য শিখতে যাচ্ছি, তাহলে এটা কতটা যৌক্তিক আমরা একটু বিবেচনা করে দেখি। এটা তো যৌক্তিক না, কারণ আমি তো ভাষাই জানি না, এটাকে অলংকার দিব কিভাবে? ব্যাপারটা হয়েছে আমাদের এরকমই, যে আমরা ছোটবেলা থেকেই যখন ইংরেজি শেখা শুরু করেছি, তখন থেকে আমাদের সামনে চলে আসছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, হ্যাঁ, তারপরে মানে স্ট্রং ভার্ব, উইক ভার্ব, প্রিপোজিশন, কত কিছু, ভাওয়েল, এসব জিনিস শোনার কারণে আমরা ধাঁধায় পড়ে গেছি। আমাদের ভাষা শেখা হয়নি। আমি যে কমিউনিকেশন করতে পারবো, কমিউনিকেশনের যে যোগ্যতা দরকার, যেটা আমি একটা ছোট বাচ্চা যেভাবে শিখেছি, যে পরিবেশটা ন্যাচারাল ওয়ে, প্রথমত শোনা, তারপরে বোঝা, এরপরে বলার চেষ্টা করা, তার একটা পর্যায়ে গিয়ে বর্ণমালার সাথে পরিচিত হওয়া, লিখতে চেষ্টা করা। আমাদের সামনে প্রথমে আসছে লিখিত রূপটা, আরে তারপরে তার ভিতর গ্রামার, রুলস, এই সমস্ত জটিলতার কারণে বছরের পর বছর আমার কেটে গেছে। কিন্তু আমি ইংরেজি বলার যে ভীতি, ইংরেজি বলার যে স্বচ্ছন্দ বোধটা, এটা আসে নাই, ভীতি আমার কাটে নাই। আমার মধ্যে জটিলতা সময় যত গেছে তত বেড়েছে। আমার এতক্ষণের আলোচনা থেকে কিছু পয়েন্ট আপনারা পেয়েছেন, সেটা হলো এভাবে হয়তো আগে কখনো ভাবেননি, নতুন করে ভাবতে শুরু করেছেন আসলে তাহলে কি আমাদের শিক্ষাগত পদ্ধতিতে কোনো ভুল? আমি সেটাকে ভুল বলবো না, তবে এতটুকু বলবো যে প্রাথমিক পর্যায়ের সূচনার যেটা দরকার সেটা বাদ দিয়ে দ্বিতীয় ধাপে আসার কারণে আমার কাছে যেটা হয়েছে, যে সিঁড়ির প্রথম ধাপগুলো পার না হয়ে অ্যাডভান্স লেভেলের ধাপ থেকে শুরু করার কারণে এই যে মাঝখানের গ্যাপটা, এই গ্যাপটা থেকে আমি সরতে পারতেছি না, এই গ্যাপটা কভার করতে পারতেছি না কোনোভাবে। ধরেন আপনি বাংলায় কথা বলতেছেন, কখনো কি চিন্তা করেছেন যে আমি এটা কি কারক বিভক্তি কি, এর মধ্যে এটা কোন কালের কোন মানে পদের? এটা চিন্তা করলে কিন্তু কথা হবে না। এখন কথাটা হলো আপনি যখন কোনো কিছু লিখতেছেন, আমরা যখন কোনো কিছু লিখি, তখন চিন্তা করার অবকাশ আছে, সময় আছে, আমি সময় পাই যে এটা সময় নিয়ে আমি লিখতে পারতেছি। বাট যখন আমরা কোনো কিছু বলি, শোনার সাথে সাথে সেই শব্দটা এখানে চেঞ্জ হয়ে তার অনুবাদ হয়ে যাওয়া এবং সেটা একটা ভিন্ন ভাষায় বলতে পারা, এই যে একটা সময় এবং বলে ফেলা, এর জন্য যে সময়টা দরকার, এটা খুব অল্প সময়ের মধ্যে আমাকে ডেলিভারি দিতে হয়। যে সময়টাতে এই চিন্তা করার অবকাশই নেই যে এটা কি প্রেজেন্ট, পাস্ট না ফিউচার, নাকি এটা কন্টিনিউয়াস, নাকি এটা ইনডিফিনিট, না এটা পারফেক্ট না পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো চিন্তা করার আসলে অত সময় আমি পাবো না, অত সময় আমাকে দেওয়াও হবে না। এত সময় চিন্তা করে কথা বললে আমার সাথে যিনি কথা বলবেন উৎসাহ হারিয়ে আমাকে ছেড়ে চলে যাবে। তাহলে
তাহলে আমি যেভাবে বাংলা শিখেছি অবচেতন মনে আমি জানিই নাই যে আমি ভাষা শিখতেছি। নতুন আগ্রহের সাথে কিছু শব্দ, কিছু বর্ণ, কিছু পরিবেশ, কিছু জিনিসের সাথে আমি পরিচিত হচ্ছি। এখানেও তাই আমাকে ইংরেজি অল্প কিছু শব্দ, ইংরেজিতে বর্ণমালাও আমার বাংলা ভাষার অর্ধেক এবং শব্দ তাদের লাইব্রেরিতে আমাদের শব্দের চেয়ে কম। এটা আরেকটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। ধরেন আমরা একজন ব্যক্তিকে সম্বোধন করার জন্য কি বলি? আপনি, তুমি, তুই, তিনটা শব্দ ব্যবহার করি। সেখানে ইংরেজিতে মাত্র একটি ইউ। ইউ মানে আপনি, ইউ মানে তুমি, ইউ মানে তুই। আপনি যে ধরনের ব্যক্তি বা বয়সের পার্সনের সাথে এটা ব্যবহার করেন, যদি সে মুরব্বী হয় এই ইউ মানে আপনি, যদি সে ফ্রেন্ড হয় যার সাথে তুই সম্পর্ক, ইউ মানে তুই, যদি সে তুমির সম্পর্ক হয় ইউ মানে তুই, তুমি। তাহলে এখানে আমার শব্দও কিন্তু অল্প। আমাকে বাংলায় এক্ষেত্রে একটার জন্য তিনটা শব্দ আলাদা শিখতে হয়েছে। আমি সেটা পেরেছি। অল্প শব্দওয়ালা ভাষাটা আমি কেন পারবো না? এটা হলো প্রশ্ন। অবশ্যই পারবো, শুধুমাত্র আমরা যদি এমন একটা এনভায়রনমেন্ট, এমন একটা পরিবেশ নিশ্চিত করতে পারি যেই পরিবেশটা আমাকে হেল্প করবে। ছোট বাচ্চাকে যেরকম উৎসাহ দেওয়া হয়েছে চারপাশ থেকে, তার অসংখ্য ভুলগুলোকে অ্যাকসেপ্ট করে আনন্দের সাথে গ্রহণ করে তাকে সামনে যাওয়ার জন্য উৎসাহ দেওয়া হয়েছে, খুব অল্প সময়ের মধ্যে অবচেতন মনেই সে অসচেতন ভাবেই সে জানেই না ভাষা শিখতেছে, ভাষাটা শেখা হয়ে গেছে। আপনিও অল্প দিনের মধ্যে এই ভাষাটা শিখে ফেলতে পারবেন। তো এটাই আমরা নিশ্চিত করব। আপনার আগ্রহ, আন্তরিক প্রচেষ্টা আর আমাদের অভিজ্ঞতা থেকে অর্জিত কিছু টিপস, কিছু ট্রিক্স, কিছু কৌশল যা আপনাকে সাহায্য করবে সামনে এগিয়ে যেতে। এখন আরেকটি প্রশ্ন হলো যে এই কোর্সটা কাদের জন্য উপযোগী? আমি এর আগেও বলেছি যে এটা আসলে ইংলিশ কাদের জন্য প্রয়োজন, কিন্তু কাদের জন্য বা কে কে এই কোর্স শুরু করতে পারবেন? আমি বলবো যে কোনো বয়সের, যে কোনো ক্লাসের, যে কোনো পেশার, যে কোনো মানুষ। শুধু তার দুটো জিনিস থাকতে হবে। একটা হলো তীব্র আগ্রহ যে আমাকে ইংরেজি শিখতে হবে বা আমি ইংরেজি শিখব। দ্বিতীয় হলো এই আগ্রহটাকে কাজে রূপান্তর করতে হবে ধারাবাহিক কিছু সময় দিয়ে। সেই সময়টা অনেক বেশি না। আর আমাদের লেসনগুলো যেহেতু ভিডিও, এই ভিডিও লেসনগুলো আপনারা বারবার রিপিট করা শোনার এবং আপনার সুবিধা মতো সময় শোনার এবং প্র্যাকটিস করার, অনুশীলন করার একটা সুযোগ পাবেন। এটা একটা ব্যাপার। তো আমরা আমাদের এই কোর্সটাকে এমনভাবে সাজিয়েছি যে কোনো বয়সের, যে কোনো সাবজেক্টের, যে কোনো বিষয়ের ব্যক্তি শুধু আগ্রহ এবং কিছুটা সময় সে ব্যয় করতে চায়, সে যদি আমাদের সাথে এবং আমাদের ইনস্ট্রাকশনগুলো, সবচেয়ে বড় কথা যে আপনি হয়তো ইংরেজি অনেক কিছু জানেন অথবা কিছুই জানেন না, মনে করতে হবে আমি কিছু জানি না। আমাদের জিরো থেকে আপনাকে শুরু করতে হবে। হ্যাঁ, আপনি যা জানেন এমন জিনিসও এখানে এসে যাবে, বাট হয়তো আপনি যেভাবে জানেন সেভাবে না, একটু ভিন্নভাবে। আমরা চেষ্টা করব একটু ভিন্ন করে উপস্থাপন করতে, যেটা তুলনামূলক সহজ। আপনার কাছে এর চেয়ে সহজটা হয়তো আপনার জানা থাকতে পারে, নো প্রবলেম। আপনি এটা জানলে, একটা ভিন্ন ভাবে জানলেন, নতুন একটা কিছু আপনার জানার লাইব্রেরিতে যোগ হলো। এবং স্টেপ বাই স্টেপ যখন আমাদের সাথে আপনি চলবেন, যখন যে কোনো কিছু ফলো করবেন, তাদের রুলসটার সাথে আপনাকে খাপ খাইয়ে নিতে হবে। সে আপনার সাথে খাপ খেলে হবে না, কারণ সে একটা মেথড, একটা পদ্ধতি, যেভাবে চলে সেভাবে যদি আপনি খাপ খাইয়ে নিতে পারেন তাহলে খুব দ্রুত এটা আপনি অর্জন করতে পারবেন। হ্যাঁ, অর্জন করার পরে আপনার নিজস্ব একটা ভঙ্গি চলে আসবে, যেটা হয়তো যে পদ্ধতি অবলম্বন করেছেন তার চেয়েও বেটার হতেই পারে। এটাই স্বাভাবিক, হয়তো ভালো কিছু হবে। এটা একটা ব্যাপার। আর আমরা আরেকটা জিনিস আপনাদের কাছে আজকে বলবো, সেটা হলো যে আমাদের লেটস স্পিক ইন ইংলিশ যেই পেজটা আছে ফেসবুকে, এখানে আপনারা যারা আগ্রহী তারা কমেন্ট করবেন, সেখানে ইনবক্স করবেন যে আপনি আগ্রহী। আমরা এই ব্যাচটাতে একটা জিনিস নিশ্চিত করতে চাচ্ছি যে এই ব্যাচটাকে এমনভাবে প্ল্যান করতে চাচ্ছি, এই কোর্সটাকে, যাতে করে সব মানুষের
উপকার হয়, এটাকে ইন্টারঅ্যাক্টিভ করতে চাচ্ছি, অর্থাৎ আপনাদের সাথে মানে আপনাদের পরামর্শ নিয়ে, আপনাদের সাজেশন নিয়ে, আপনাদের কার কি সমস্যা সেটাকে আমাদের সমস্যা মনে করে সেগুলোর সলিউশন নিয়ে আমরা একই সাথে আগাতে চাচ্ছি। এজন্য আমরা আপনাদের কাছে একটা অনুরোধ করব যে আপনারা আমাদের সাইটে, আমাদের পেজে ইনবক্স করবেন। সেখানে আপনি ইংরেজিতে লিখতে পারেন ইন্টারেস্টেড, অথবা বাংলায় লিখতে পারেন আগ্রহী। লেখার পরে কমা দিয়ে আপনার কিছু কথা থাকলে, যে আপনি কোন লেভেলের, আপনার এখন বর্তমান অবস্থা কি। যদি অনেক কথায় লিখতে চান তবুও আমরা আন্তরিকভাবে পড়বো সেটা। আর যদি অল্প কথায় লিখতে চান, যে আমি প্রাথমিক, মাঝামাঝি বা মানে চলনসই বা বলতে পারি, বা প্রাইমারি, সেকেন্ডারি বা অ্যাডভান্স লেভেল, আপনি এটা লিখতে পারেন। এতে হবে কি, আমাদের মানে ভিউয়ারদের ক্যাটাগরি সিলেক্ট করা এবং তাদের জন্য প্ল্যান অনুযায়ী কোর্সগুলো সাজানো এবং সঠিকভাবে টিপস দেওয়া, সঠিকভাবে মানে উপস্থাপন করাটা আমাদের জন্য সহজ হবে। তো সবশেষে আপনাদের কাছে একটি আন্তরিক আবেদন রেখে আমি আজকে এই প্রারম্ভিক পর্বটা শেষ করতে চাচ্ছি। সেটা হলো যে আপনারা অ্যাটলিস্ট প্রথম কয়েকটি ক্লাসে কন্টিনিউ করবেন। বেসিক যেই মানে একদম শুরুর যেটা শিকড়, যেটাকে বলা হয় রুট লেভেলের যে মূল জিনিসটা বোঝার জন্য যে আমাদের শিক্ষাদান পদ্ধতিটা, অ্যাটলিস্ট কয়েকটা ক্লাসে আপনারা অ্যাটেন্ড করবেন। তারপরে ভালো না লাগলে তো আপনারা কন্টিনিউ করবেন, আর ভালো না লাগলে সুন্দর একটা মতামত দিয়ে যাবেন, যাতে আমরা নেক্সটে আপনাদের ভালো লাগার মতো কিছু করতে পারি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।